Okay, Assalamu alaikum. Welcome everyone to today's session, very special session regarding our post graduation MCPS. আপনারা জানেন আমাদের বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন বিসিপিএস এর একটি মেম্বারশিপ ডিগ্রির নাম হচ্ছে এমসিপিএস ডিগ্রি। আমরা খুব শর্ট একটা সেশনে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই টোটাল জার্নিটা আসলে কিরকম এবং কিভাবে আপনারা সহজে শেষ করতে পারেন এই বিষয়ের উপর একটা ধারণা আপনাদেরকে দেওয়ার। তো শুরুতেই আমার পরিচয়, আমি ডক্টর ইকরাম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাশ করি আর এখন এফসিপিএস ট্রেনিং করতেছি ঢাকা ডেন্টাল কলেজে। আর গত জানুয়ারি জুলাই 2025 সেশনে এমসিপিএস পাশ করি। তো আজকের সেশনে আমরা মূলত এই এমসিপিএস এর একদম শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা আসলে কেমন কিভাবে হয় এবং কে পরীক্ষা দিতে পারবেন কারা পরীক্ষা দিতে পারবেন না এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই আসি, এমসিপিএস ডিগ্রিটা আসলে কি। এমসিপিএস ডিগ্রি হচ্ছে এটা আমাদের বিসিপিএস যেটা বলছিলাম, বিসিপিএস এরই আহ, একটা ডিগ্রি। বাংলাদেশে বিসিপিএস আলাদাভাবে পরিচিত এফসিপিএস যে ডিগ্রিটা আছে সেটির জন্য। তো এফসিপিএস এর পাশাপাশি ফেলোশিপের পাশাপাশি বিসিপিএস আরেকটা ডিগ্রি দেয়, সেটা হচ্ছে মেম্বারশিপ ডিগ্রি। তো মেম্বার অফ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন যেটা, এটা হচ্ছে যে বিএমডিসি রিকগনাইজড একটা ডিগ্রি। ডেন্টাল সার্জারি হচ্ছে আমাদের সাবজেক্টের নাম। বিসিপিএস এর অন্যান্য যেই সাবজেক্টগুলো এমসিপিএস আছে, যেমন ডার্মাটোলজি, যেমন মেডিসিন, প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা এমসিপিএস পরীক্ষা আছে। তো সেখানে হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ এমসিপিএস, কিন্তু আমাদেরটা হচ্ছে ফ্যাকাল্টি একটা মানে বেসড এমসিপিএস। মানে এটা আমাদের জন্য একটা প্রবলেম, কারণ আমাদের যেই ধরেন আমি ট্রেনিং করতেছি ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে বা আরেকজন ট্রেনিং করতেছে প্রস্থোডন্টিক্সে। তো কিন্তু আমার পরীক্ষা যখন আমি দিচ্ছি, আমি কিন্তু অর্থ, প্রস্থ, কনজার, পেডি সবই পড়তে হচ্ছে। ঠিক আছে। তো এই জায়গাটাই হচ্ছে আসলে আমাদের এমসিপিএস দেওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা প্রতিবন্ধকতা, কারণ আমরা পড়তেছি সবাই একটা স্পেশাল সাবজেক্টে, কিন্তু সেখানে আমার সিলেবাস হচ্ছে সব। ঠিক আছে। আহ, আমাদের স্পেশাল ওয়াইজ মানে স্পেশালাইজ যে সাবজেক্টগুলো সেগুলোতে আলাদা আলাদা এমসিপিএস নাই। টোটাল ডেন্টাল সার্জারির উপরে এটা একটা মেম্বারশিপ ডিগ্রি, অর্থাৎ এটা কাইন্ড অফ জেনারেল ডেন্টিস্ট্রির উপর একটা ডিগ্রি। ঠিক আছে। তো এইটার শুরুতেই আসলে যেটা জানতে হবে সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমরা আসলে অনেকেই মনে করি যে আম, আম, আমরাও পরীক্ষা দিতে পারবো কিনা, আমরাও পরীক্ষা দিতে পারবো কিনা। আসলে এটা দেওয়ার ক্রাইটেরিয়া কি? এটা ক্রাইটেরিয়াটা বিসিপিএস একদম ফিক্স করে দিছে যে আসলে কি কে কে পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ। তো তবে অনেকেই হয়তো ক্রাইটেরিয়াটা কিছুদিন পরে ফিল আপ করবেন, এরকম আর কি। ক্রাইটেরিয়াগুলো জেনে থাকা ভালো। সো ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে যে আপনার গ্রাজুয়েশনের পরে 5 বছর কমপ্লিট হতে হবে। আপনি গ্রাজুয়েশন যখন কমপ্লিট করেছেন, তার থেকে এটা হচ্ছে যে আপনি ফাইনাল প্রফ যখন পাস করছেন সেটা থেকে হিসাবটা হবে আর কি, ইন্টার্নি না। ফাইনাল প্রফ যখন পাস করছেন সেখান থেকে শুরু করে আপনার 5 বছর অতিবাহিত হওয়া লাগবে। ফার্স্ট হচ্ছে এই ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে কোনো সাবজেক্টে, অর্থাৎ আমাদের যেই 4টা সাবজেক্টে এফসিপিএস ডিগ্রি হয়, সেই 4টা সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্টে আপনি এফসিপিএস ট্রেনিং এ থাকতে হবে। এফসিপিএস ট্রেনিং এ থাকতে হবে। আগে একটা সময় যেটা হচ্ছে 1 বছরের ক্রাইটেরিয়াটা ছিল 1 বছর। হ্যাঁ, তো তখন হচ্ছে যে আপনার এই এটা অনেকে পিজিটি 1 বছর করে, তখন পিজিটি কিন্তু 1 বছর ট্রেনিং কাউন্ট হতো। কিন্তু এখন আর পিজিটি ট্রেনিং কাউন্ট হয় না, শুধুমাত্র এফসিপিএস ট্রেনিং এ যারা এফসিপিএস ট্রেনিং এ যারা থাকবেন তাদেরই মাত্র কাউন্ট হবে, এবং 2 বছরের ট্রেনিং লাগবে যে কোনো একটা সাবজেক্টের। 4টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে আপনি যদি এফসিপিএস ট্রেনিং 2 বছর কমপ্লিট করেন, হ্যাঁ, অর্থাৎ আমরা যেটাকে মিড টার্ম বলি, মিড টার্ম কমপ্লিট করলেই ইউ আর এলিজিবল ফর পোস্ট গ্রাজুয়েশন, আপনার যেই এমসিপিএস এক্সাম। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যদি আপনি এমএস অথবা এমডি পাশ করে থাকেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটি অথবা চিটাগাং অথবা রাজশাহী যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে এমএস এমডি পাশ করেন, ওকে, তাহলে আপনি এলিজিবল হয়ে যাবেন। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে পুরো ডিগ্রিটা কমপ্লিট করতে হবে। এফসিপিএস এর ক্ষেত্রে আপনি 2 বছর ট্রেনিং করলেই হয়ে যাচ্ছে, কিন্তু এমএসএমডির ক্ষেত্রে আপনাকে পাশ করতে হবে, মানে ফেজ বি পাশ করতে হবে তারপর। অথবা 3 নম্বর শর্ত হচ্ছে ক্যান্ডিডেট হু পাস ডিপ্লোমা আন্ডারগন 2 ইয়ার্স ইন হাউস ট্রেনিং আন্ডার বিএমইউ অথবা এএফএমআই। তো আপনার বিসিপিএস এর সার্কুলারে বা বিসিপিএস এর যেই এমসিপিএস এর যে এলিজিবল ক্রাইটেরিয়ার যে ইয়েটা ছিল সেখানে এই এএফএমআই এর কথাটা উল্লেখ ছিল না।
তো আমাদের এএফএম এ এখন বিএমডিসি রেকগনাইজ, অর্থাৎ আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে আমরা যেই সিএমএইচ এ যেই 2 বছরের ডিপ্লোমা করা হয় সাবজেক্ট ওয়াইজ, সেই ডিপ্লোমা যদি আপনার করা থাকে তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। অথবা আমরা যে ডিডিএস বলি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে, এই ডিডিএস পরীক্ষা যদি পাশ করেন আপনি 2 বছরের ট্রেনিং শেষে, তাহলে আপনি এমসিপিএস পরীক্ষা, অর্থাৎ এমএস এমডি ডিপ্লোমা এগুলো পাশ করার পরে, অথবা এফসিপিএস ট্রেনিং 2 বছর হওয়ার পরে। আর ফার্স্ট ক্রাইটেরিয়া সবার জন্য এক, সেটা হচ্ছে বিডিএস এর পরে আপনাকে 5 বছর অতিবাহিত করা লাগবে। এই দুইটা ক্রাইটেরিয়া, ঠিক আছে। এখন আসেন সিলেবাস। সিলেবাস হচ্ছে আমাদের বলতে গেলে আসলে যদি মোটা দাগে বলি তাহলে সব কিছুই সিলেবাস। হ্যাঁ, তবে একটা স্পেসিফিক যদি আপনি প্যাটার্ন লক্ষ্য করেন কোশ্চেনগুলোর, আমরা আলোকে বলতে পারি যে এখানে প্রশ্নগুলো হয় মেইনলি আমাদের যে ক্লিনিক্যাল 5টা সাবজেক্ট আছে, অর্থ, প্রস্থ, কনজার, ওএমএস, তারপরে হচ্ছে পেডি, এই 5টা সাবজেক্ট থেকেই মূলত প্রশ্নগুলো হয়। তবে রিটেনে ওরাল প্যাথোলজি থেকে একটা ভালো অ্যামাউন্টের প্রশ্ন থাকে, প্রতিবারই থাকে, একটা দুইটা প্রশ্ন থাকে মিনিমাম। আর বেসিক সাবজেক্ট থেকে কখনো কখনো হুটহাট একটা দুইটা প্রশ্ন চলে আসে। হ্যাঁ, মাঝে মধ্যে অ্যানাটমি থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, মাঝে মধ্যে প্যাথোলজি বেসড একটা দুইটা প্রশ্ন আসে, এটা খুবই কম। হ্যাঁ, এবং শুধু রিটেনেই আসে। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে আপনার হচ্ছে যে উম, আপনাকে এই বেসিক সাবজেক্ট থেকে 2-4টা জিনিস জানতে হবে। সেটা আমি একটু পরে আসতেছি। তাইলে আমাদের সাবজেক্ট আমরা ক্লিয়ার হলাম যে এই হচ্ছে আমাদের সিলেবাস। বেসিক খুব একটা থাকে না, সব ক্লিনিক্যাল সাবজেক্টই পরীক্ষায় থাকবে। ওরাল প্যাথোলজি থেকে কিছু বেশ প্রত্যেকবারই পরীক্ষায় একটা দুইটা করে প্রশ্ন থাকে রিটেনে। আর বেসিক সাবজেক্ট থেকে আহ, মাঝে মধ্যে প্রশ্ন আসে একটা দুইটা। এবার আসেন এক্সাম সিস্টেম। এক্সাম সিস্টেমটা হয়, প্রথমে হয় রিটেন পরীক্ষা। হ্যাঁ, রিটেন পরীক্ষার পরে হয় ক্লিনিক্যাল পরীক্ষা। তো ক্লিনিক্যাল পরীক্ষার সাথেই ওরাল এক্সামিনেশনটা জড়িত। কিন্তু প্র্যাকটিক্যাল অংশটা কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। এটা আসলে ডিপেন্ড করে এক্সাম কনভেনারের উপরে। আমি তবে গত কয়েকবার থেকে প্র্যাকটিক্যাল অংশটা থাকতেছে না, বাট আগে ছিল। ঠিক আছে। অথবা এখন কি করে, ওই ক্লিনিক্যাল একটা অংশের মধ্যেই একটা প্র্যাকটিক্যাল দিয়ে দেয়। হ্যাঁ, যেমন ওয়্যার বেন্ডিং দিয়ে দিল আপনাকে, অথবা আপনাকে একটা ইমপ্রেশন নেওয়ার জন্য বলে দিল, অথবা একটা বেসিক সুচারিং টেকনিক। মানে প্রত্যেকটা সাবজেক্টে যে একদম বেসিক জিনিসগুলো, যেগুলো জেনারেল ডেন্টিস্ট্রিতে রিলেটেড, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল অংশে না, এটা হচ্ছে ক্লিনিক্যাল অংশের মধ্যে, যেখানে আপনি শর্ট কেস লং কেস দিবেন। হয়তো একটা শর্ট কেস স্টেশনে আপনাকে এরকম একটা প্রসিডিওর করতে হতে পারে, মানে এরকমটা হতে পারে। তো প্র্যাকটিক্যাল অংশ আসলে এখন মানে অ্যাপ্লাই হচ্ছে না, মেনলি এই রিটেন, ক্লিনিক্যাল এবং ওরাল, এইভাবে পরীক্ষাটা হয়। তো রিটেন পরীক্ষা সাধারণত 2 দিনে পরীক্ষা হয়। রিটেন পরীক্ষা 2 দিনে পরীক্ষা হয় প্রত্যেক জানুয়ারি এবং জুলাইয়ের অবশ্যই প্রথম 2 দিন, 1 তারিখ এবং 2 তারিখ। ঠিক আছে, এবং এটা যদি সরকারি ছুটি না হয় আর কি। যদি সরকারি ছুটি হয় তাহলে, মানে সরকারি ছুটি বাদ দিয়ে, যদি ধরেন 2 তারিখ সরকারি ছুটি, তাহলে 1 তারিখ 3 তারিখ হবে। যদি 1 তারিখ ছুটি হয় তাহলে আপনার 2 তারিখ 3 তারিখ হবে। আর যদি 1-2 তারিখ ফাঁকা থাকে তাহলে অবশ্যই 1-2 তারিখে পরীক্ষা হবে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই, এটাতে কোনো মিস নাই। ওকে। এবং এখানে 2টা পেপারে পরীক্ষা হয় 2 দিনে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। আচ্ছা, এই পেপারে আসলে কোনো ফিক্সড ডিস্ট্রিবিউশন নাই। যেমন যারা ডিপ্লোমা পরীক্ষা দেয়, ডিপ্লোমা ফাইনাল পরীক্ষার সাথে কিন্তু এমসিপিএস সবচেয়ে ভালো, যারা এই এমসিপিএস পরীক্ষার সবচেয়ে ভালো ক্যান্ডিডেট হচ্ছে যারা ডিপ্লোমা অলরেডি রানিং মানে মানে পাশ করছে, তাদের জন্য সবচেয়ে সুবিধা হয়। কারণ ডিপ্লোমাতে এই প্রত্যেকটা সাবজেক্টের উপরই তারা পড়তে হয়। কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে দেখা যায় যারা সাবজেক্ট স্পেশাল পড়াশোনা করতেছে, এমএসএমডি বা এফসিপিএস এর ক্ষেত্রে, বা ডিপ্লোমা এএফএম এর ক্ষেত্রেও, তাদের ক্ষেত্রে কিন্তু এই অন্য সাবজেক্টের জ্ঞান রাখাটা কিন্তু খুব টাফ। কিন্তু যারা হচ্ছে যে আপনার এই ডিডিএস কমপ্লিট করছেন, তারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করে পড়ে ফেলছেন। ঠিক আছে, তো তাদের জন্য ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। যে যেই সিলেবাস ডিডিএস এর, তার থেকে একটু কম বলবো আমি, কারণ ডিডিএস এর ওখানে পুরো বেসিক সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে ডিডিএস এ ওখানে ওরাল প্যাথোলজি থেকে অনেক প্রশ্ন আসে। সেরকম কিন্তু এখানে না, এখানে শুধু ক্লিনিক্যাল। ঠিক আছে। তো এই জন্য হচ্ছে যে আপনাকে এটা খুব, ইভেন মেডিসিন সার্জারি থেকেও প্রশ্ন আসে না এখানে। সো ডিডিএস এর থেকে অনেক, বলতে গেলে 70% বা 60% সিলেবাস ডিডিএস এর সিলেবাসের, টোটাল সিলেবাসের। তো তাদের জন্য খুব সহজ হয়ে যাবে আর কি এটা। তো এখানে পেপার কোনো ফিক্স নাই যে পেপার ওয়ানে অর্থপ্রস্থ আসবে আর পেপার টুতে হচ্ছে কন্দার আর পেডি আসবে, এরকম কোনো কোনো ফিক্স রোল নাই। একটা একটা রেশিও মেনটেন হয়, প্রত্যেকটা সাবজেক্ট থেকেই মোটামুটি সমানভাবেই কোশ্চেন আসে।
চারটা থাকে বড় কোশ্চেন ডিডিএস মানে এমসিপিএস পরীক্ষার ক্ষেত্রে। রিটেনে চারটা বড় কোশ্চেন থাকে, চারটা শর্ট নোট থাকে। মানে শর্ট নোট কেন্দ্রিক আপনার, এই যে আমি এখানে দেখাচ্ছি, টোটাল মার্কস হচ্ছে 200। টোটাল মার্কস হচ্ছে 200, যেটা আমরা বলছিলাম 200 মার্ক। হ্যাঁ, তো প্রত্যেক পেপারে হচ্ছে 100 100, 100 প্লাস 100। ঠিক আছে, এই যে 100 মার্ক, এই 100 মার্কের মধ্যে চারটা কোশ্চেন থাকবে, 4 × 25, 4 × 25 100। ঠিক আছে, এই 100 মার্কের মধ্যে থাকবে হচ্ছে 4 × 25, অর্থাৎ 4 × 25 100 মার্কের পরীক্ষা হবে। এই যে 4 × 25 100 হচ্ছে, এই 25-এর মধ্যেও আবার 5টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, মানে এটাতে ধরেন চারটা কোশ্চেন না, 1 2 3 4, এর মধ্যে এই যে 1 নম্বর প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে ধরেন অর্থোডন্টিক্স থেকে, সাপোর্ট এটা অর্থ অথবা প্রস্থ যে কোনো একটা থেকে হতে পারে। অর্থ থেকে একটা কোশ্চেন থাকবে, সেটা থাকবে সিনারিও বেসড। ঠিক আছে, সেটা থাকবে কিভাবে, সিনারিও বেস কোশ্চেন, যে একটা সমস্যা আপনাকে দিয়ে দিবে, একটা বড় সমস্যা, এবং সেই সিনারিওর আলোকে 3টা প্রশ্ন আপনাকে বা 2টা প্রশ্ন আপনাকে দিয়ে দিবে, সেটা আপনাকে সলভ করতে হবে। এটা কিন্তু 5 মার্কের কোশ্চেন। ঠিক আছে, আপনাকে যে 5টা ইয়ে করবে, এখানে হচ্ছে যে 5টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন, সরি, হ্যাঁ 4টা কোশ্চেনে হচ্ছে আপনাকে এইভাবে দিয়ে দিবে 4 × 25 100। তো এই প্রথম সিনারিওতে আপনার হচ্ছে যে 25 মার্ক। ঠিক আছে, এখানে আপনাকে ধরেন একটা কোশ্চেন দিল অর্থোডন্টিক্স এর ক্লাস 3 নিয়ে, সাপোজ আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ক্লাস 3 ম্যালোক্লুশন নিয়ে, ক্লাস 3 ম্যালোক্লুশনের ক্লিনিক্যাল ফিচার, হ্যাঁ, তারপর রেডিওলজিক্যাল ফিচার বা আপনার হচ্ছে যে ট্রিটমেন্ট প্ল্যানিং, হ্যাঁ, ট্রিটমেন্ট না করলে কি সমস্যা হবে, মানে এরকম বিভিন্ন প্রশ্ন। একটার মান হবে 8, একটার মান 7, একটার মান 10, টোটাল 25। ঠিক আছে, অর্থাৎ এইভাবে একটা প্রশ্ন থাকবে আপনার। সেকেন্ড যে প্রশ্নটা থাকবে এটা হচ্ছে শর্ট নোট। শর্ট নোট, এই শর্ট নোটের মধ্যে আপনাকে 5টা শর্ট নোট দিয়ে দিবে, 5টা, প্রত্যেকটার মান 25, প্রত্যেকটার মান থাকবে 5। এই কোশ্চেনের হয়ে যাবে 25, অর্থাৎ এখানে 5টা শর্ট নোট। এখন এই 5টা শর্ট নোটে কিন্তু আপনাকে ওএমএস থেকে একটা দিতে পারে, অর্থ থেকে একটা দিতে পারে, প্রশ্ন থেকে একটা দিতে পারে, পেডি থেকে দিতে পারে, ওরাল প্যাথোলজি থেকে দিতে পারে, বেসিক সাবজেক্ট থেকে দিতে পারে। অর্থাৎ এইভাবে 5টা শর্ট নোট দিয়ে আপনাকে 25 মার্ক দিবে। আবার থার্ড যে কোশ্চেনটা, এটা ধরেন এটা যদি অর্থ হয়, তাহলে এটা যদি ধরেন এটা প্রস্থ। ঠিক আছে, প্রস্থের একটা সিনারিও বেস কোশ্চেন থাকবে, সেখানে এই 3টা কোশ্চেন থাকবে, আবার সেই 25। আর 4 নম্বরটা আবার শর্ট নোট, আবার শর্ট নোটের মধ্যে আপনার ঠিক সেম 5টা শর্ট নোট থাকবে, 5 মার্ক, 25। এই হচ্ছে আপনার টোটাল 100 মার্ক। ঠিক আছে, পেপার 2-তে গিয়ে আবার সেম জিনিস। ধরেন এখানে এই দিন প্রথম দিন পরীক্ষার সময় অর্থপ্রস্থ থেকে প্রশ্ন আসছে না, পরের দিন গিয়ে দেখবেন এই প্রথম কোশ্চেনটা হচ্ছে ওএমএস থেকে, 3 নম্বর, 2 নম্বর তো শর্ট নোট, 3 নম্বরটা দেখবেন হচ্ছে কন্দার থেকে অথবা পেডি থেকে। মানে আপনার ওই ক্লিনিক্যাল সাবজেক্ট থেকে সিনারিও বেস কোশ্চেন গুলা থাকে, আর শর্ট নোট গুলাতে হচ্ছে সিনারিও প্লাস মানে ক্লিনিক্যাল প্লাস হচ্ছে আপনার ইয়েগুলা থাকে, এই বেসিক গুলা থাকে। ঠিক আছে, তো যে কোনো ভাবেই শর্ট নোটে আপনাকে দিতে পারে, এবং শর্ট নোটের মধ্যেও ক্লিনিক্যাল কোশ্চেন ঢুকে দিতে পারে। অর্থাৎ এইভাবে আপনার টোটাল রিটেন কোশ্চেনটাকে সাজানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই 100 মার্কের যে প্রথম দিন পরীক্ষা হবে, এখানে মানে একটা মানে ঝামেলার বিষয় হচ্ছে বা একটা কষ্টকর বিষয় হচ্ছে, যেটা সবচেয়ে মানে ঝামেলা, সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে আপনাকে আলাদা করে পাস করতে হবে। একটা কোশ্চেনের মার্ক কত, একটা কোশ্চেনের মান হচ্ছে 25, তাই না, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 25। আপনাকে এই 25-এর মধ্যে 50% মার্ক পেতে হবে। আমরা বলে হচ্ছে যে 12 বা 13 পেতে হয়। ঠিক আছে, ধরেন আপনাকে প্রত্যেকটা কোশ্চেনে এই 13 করে মার্ক অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, 4 13 মিনিমাম 52 আপনি এদিন তুলতেই হবে। মানে প্রত্যেকটা কোশ্চেনে ধরেন আপনি একটা কোশ্চেনে 20 পাইছেন, আর একটা কোশ্চেনে 8 পাইছেন, আপনার নাম্বার কিন্তু হয়ে গেছে, কিন্তু তাও আপনি ফেল। কারণ একটা পেপারে মানে একটা কোশ্চেনে আপনি খারাপ করছেন, প্রত্যেকটা কোশ্চেনেই আলাদা করে পাস করতে হয়। এটাই হচ্ছে এখানকার একটা বড় রিটেনের বড় কষ্টকর বিষয় আর কি, যে একটা কোশ্চেনে ফেল মানেই আপনি ফেল, এরকম। তাহলে প্রত্যেকটা কোশ্চেনে আপনাকে এখানে আলাদা করে পাস করতে হবে, এটা হচ্ছে এখানে একটা ফলন মানে প্রধান চ্যালেঞ্জ আমি বলবো। তো এইভাবে আপনি টোটাল 200 মার্কের মধ্যে 2 পেপার মিলিয়ে যদি আপনি 100 পান, তাহলে আপনি পাস। এটা হচ্ছে 50% মার্কে আপনি রিটার্ন পাস করবেন। ঠিক আছে, তবে এইখানে কিছু কথা আছে, এইখানে কিছু কথা আছে কিরকম, যদি আপনি 100-র উপরে পান, বা কখনো কখনো দেখা গেছে একটু এটা নিয়ে আসলে বিসিপিএস কখনো প্রকাশ করে না, হ্যাঁ, কখনো মানে তবে মার্কশিট পাওয়া যায়। হ্যাঁ, ফেল করলে মার্কশিট পাওয়া যায়, পাস করলে মার্কশিট পাওয়া যায় না। ধরেন আপনি 100
পাস পেলেন, হ্যাঁ, অথবা বলা হয় যে 100+ যদি আপনি পান এটাকে বলে বিসিপিএস বলে 2+। ঠিক আছে, 100+ পেলে এটাকে বলে 2+। তো আপনি যদি 2+ পান তাহলে পরবর্তী দুইবার, ধরেন আপনি এই জানুয়ারি 2026-এ, হ্যাঁ, আপনি 2+ পেলেন রিটেনে, তাহলে কিন্তু কোনো কারণে ক্লিনিক্যাল ফেল করছেন, খারাপ করছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আর পরের দুইবার হুম রিটেন দিতে হবে না। এটা হচ্ছে খুব ভালো দিক বিসিপিএস এর সব পরীক্ষার ক্ষেত্রেই। বিসিপিএস এই রুল ফলো করে যে একবার যদি কেউ রিটেনে 2+ পায় তাহলে তাকে পরবর্তী দুইবার কনজিকিউটিভলি 2 সেশন আপনি পরীক্ষা না দিলেও হবে রিটেন, আপনি সরাসরি ক্লিনিক্যাল দিতে পারবেন। ঠিক আছে, তবে যদি আপনি রিটেনে খারাপ করেন, রিটেনে ফেল করেন, তাহলে আচ্ছা, আরেকটা বিষয় আছে, কখনো কখনো আমি দেখছি যেটা, সেটা হচ্ছে 90+ পেলেও কখনো কখনো আপনার রিটেনে পাস দেখায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে ক্লিনিক্যালে অনেক বেশি নাম্বার পেয়ে পাশ করে আসতে হবে। ক্লিনিক্যালে যদি আপনি পাশও করেন কিন্তু এটাকে ওভারকাম করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ওভারঅল রেজাল্ট ফেল আসবে। ঠিক আছে, তো এটা একটা, এগুলা হচ্ছে মানে একটা কিছু অপ্রকাশিত বিষয়ের মতো আছে, বাট আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে আপনাকে 100 তুলতেই হবে। ঠিক আছে, 100 তুলতেই হবে, 100 না পাইলে হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন যে এখানে আপনাকে যদি আপনি পাস করেন তাহলেই কেবল আপনি ক্লিনিক্যাল পরীক্ষা দিতে পারবেন। এটা কিন্তু একটা ভালো দিক যে আপনি রিটেন খারাপ করছেন, বাস আমি আর সামনে পরীক্ষা দিতে হচ্ছে না। ওকে, কিন্তু কোনো কোনো অন্যান্য অনেক পরীক্ষা কিন্তু আপনি কি রিটেন পাস মানে পাস ফেল আপনি জানেন না, আপনি আবার ক্লিনিক্যালও দিচ্ছেন, এবং এই ক্লিনিক্যাল ফেল করার পরে কিন্তু আপনাকে আবার রিটেন ক্লিনিক্যাল দুইটাই দিতে হচ্ছে। কিন্তু এখানে সিস্টেমটা সুন্দর যে আপনি রিটেন পাস করেন নাই, ঠিক আছে, তাহলে সামনে ক্লিনিক্যাল দেওয়ার দরকার পড়তেছে না। কিন্তু রিটেন পাস করছেন, তারপর ক্লিনিক্যাল ফেল করছেন, এবং রিটেন একটা ভালো নাম্বার তুলতে পারছেন, তাহলে রিটেন আর দেওয়া লাগবে না, আপনি শুধু ক্লিনিক্যাল দিবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সুবিধার দিক। প্রত্যেক দিন আপনাকে 3 ঘন্টা করে সময় দিবে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে আপনি 45 মিনিট করে সময় পাবেন। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনেই আপনি এখানে 45 মিনিট করে সময় পাবেন। তা আমি কিছু ট্রিক্স যদি আপনাকে রিটেনের জন্য দিতে চাই, তাহলে সেক্ষেত্রে কয়েকটা কথা আমি বলবো। সেটা কি, সবার আগে আমি পড়বো কি সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আমি বলবো যে জাস্ট প্রিভিয়াস কোশ্চেন ধরে ধরে পড়া শুরু করে দেন। প্রিভিয়াস কোশ্চেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অস্ত্র এমসিপিএস পাস করার ক্ষেত্রে। প্রিভিয়াস কোশ্চেন পড়তে হবে। হ্যাঁ, কত কত আপনি যখন বিসিপিএস এ যাবেন, বিসিপিএস এর লাইব্রেরিতে গিয়ে আপনি লাস্ট মিনিমাম 6 থেকে 7 বছরের কোশ্চেন পেয়ে যাবেন। মিনিমাম 6 থেকে 7 বছরের কোশ্চেন আপনাকে দিয়ে দিবে বিসিপিএস। হ্যাঁ, ওই যে লাইব্রেরিতে গেলে 30 বা 40 টাকা লাগবে, এটা ফটোকপির খরচটা শুধু ওদেরকে দিবেন, দিলে আপনাকে কোশ্চেন দিয়ে দিবে। এই যে কোশ্চেনটা আপনি পাইলেন, এই কোশ্চেনটা নিয়ে জাস্ট গবেষণা করেন। আমি বলবো জাস্ট একটা মাস যদি আপনি এই কোশ্চেনটা পুরোটা সলভ করে যান, পুরো কোশ্চেনটা সলভ করেন, মানে এই কোশ্চেন প্লাস কোশ্চেন রিলেভেন্ট কিছু টপিক যদি আপনি সলভ করে যান, আপনার রিটেন দেখবেন পাস হয়ে যাবে। মানে রিটেন পাস করা কিন্তু কঠিন না। মানে আমার কাছে মনে হলো যে এমসিপিএস এর রিটেনটা পাস করা তুলনামূলকভাবে সহজ আছে, যদিও এই যে এখানে একটা চ্যালেঞ্জ আছে যেটা প্রত্যেকটা কোশ্চেনে পাস করতে হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করেন, শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আপনি দেখবেন মোর দেন 50% আপনি কমন পাচ্ছেন। মোর দেন 50%, কোনো কোনো সেটা 80% হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে নতুন কিছু প্রশ্ন আপনি পাবেন, সেটাকে আপনাকে জাস্ট কিছু চোখ কান খোলা রাখলেই আপনি উত্তর দিতে পারবেন। হ্যাঁ, এটা হলো ফার্স্ট টিপস। ক্লিনিক্যালের ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে আপনাকে প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ট্রিক। সেকেন্ড ট্রিক্স হচ্ছে আপনাকে পুরো খাতা ভরায় আসতে হবে। 4টা খাতা দিবে আপনাকে, ওই 4টা কোশ্চেনের জন্য 4টা খাতা। ঠিক আছে, প্রত্যেকটা খাতা একদম পুরাপুরি ফিল আপ করে আসবেন। পারেন বা না পারেন, যতটুকু পারেন, 2 লাইন পারেন, 3 লাইন পারেন, 3 লাইনকে 8 লাইন তো করার চেষ্টা করেন, 8 লাইনকে 10 লাইন করার চেষ্টা করেন, 10 লাইনকে 15 লাইন করার চেষ্টা করেন। কিন্তু চেষ্টা করতে হবে আমার 45 মিনিট, কিন্তু এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা কোশ্চেনে আপনি 45 মিনিটের বেশি সময় পাচ্ছেন না। সো 45 মিনিটের মধ্যেই, মানে এটা কিন্তু আপনার কাছে খাতা কিন্তু 4টা আপনার কাছে থাকবে, আপনি চাইলে কোনোটাতে 1 ঘন্টাও লাগাইতে পারবেন, কোনোটাতে 30 মিনিটও লাগাইতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু অলওয়েজ টাইম মেনটেন করতে হবে। রিটেন পরীক্ষায় পাশ করার সূত্র হচ্ছে টাইম মেনটেন করতে হবে, খাতা ভরাইতে হবে। প্রত্যেকটা 4টা পেপার আপনাকে, মানে 4টা খাতা দিবে, 4টা খাতায় আপনার সমানভাবে একটা হোমোজেনাস লেখা থাকতে হবে। প্রথমটা খুব ভালো লিখলেন, 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট লাগায়া, 4 নাম্বারটা কোন রকম 20 মিনিটে 30 মিনিটে লিখে শেষ করলেন, তাহলে এটা হবে না। মানে আলটিমেটলি আপনার দেখা যাবে 4 নাম্বারে আপনি, মানে 4 নাম্বার খাতায় আপনি ফেল করে গেছেন। কারণ বললাম কি, 4টা খাতাতেই আপনাকে পাস করতে হবে। সো দেখা গেছে আপনি 1 নাম্বারটা খুব ভালো করে লিখলেন, ওখানে আপনি 22 পেয়ে গেলেন 25-এ, কিন্তু 2 নাম্বার 4 নাম্বার খাতাটা আপনার খুব খারাপ গেল, ওখানে আপনি 10
পাইতেও কষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে পাস করাবে না। ঠিক আছে? তাইলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। চারটা খাতা আপনাকে হোমোজেনাস, এর জন্য আমি অলওয়েজ প্রিফার করি যে 45 প্লাস মাইনাস 5। এটা মনে রাখবেন এই সূত্রটা, 45 প্লাস মাইনাস 5। যে 45 মিনিটে যদি আপনি শেষ করতে পারেন এটা বেস্ট। সর্বোচ্চ আর 5 মিনিট নিতে পারেন 50, তাহলে আপনি অন্য একটা কোশ্চেনে গিয়ে পাবেন 40 মিনিট। তাহলে 40 থেকে 50 মিনিটের মধ্যে আপনাকে প্রত্যেকটা খাতা শেষ করতে হবে লিখে। ঠিক আছে? তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে যেন আপনি এই 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 বিষয়টা মাথায় রাখেন, নাইলে কিন্তু আপনি পাস করতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রিভিয়াস পড়ার জায়গা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ। অনেকে পাল্প গাইড পড়ে, সেগুলোর জন্য পাল্প গাইড পড়তে পারেন। পাল্প গাইড আসলে আহ, আমি প্রেফার করি না পার্সোনালি। মূল বইগুলো খুবই ভালো লিখছে। মূল বই পড়লে আপনার ক্লিনিক্যালের জন্য পড়া হয়ে যাবে একসাথে। আর যদি শুধু রিটেনের জন্য পাল্প গাইড পড়েন তাহলে আপনার ক্লিনিকার জন্য আলাদা এফোর্ট দিতে হবে। সেক্ষেত্রে আপনি ক্লিনিক্যালে অনেক কোশ্চেন আটকে যাবেন কিন্তু। ঠিক আছে? তো এই জন্য আপনাকে এই পাল্প গাইডটা না পড়ে বা অন্য কোনো গাইড বই না পড়ে আপনি হচ্ছে যে এই রিটেনের জন্য পুরো বইটা ভালো করে পড়াই ভালো। ঠিক আছে? সো এটা হচ্ছে রিটেনের জন্য সংক্ষিপ্ত ইনস্ট্রাকশন। যে আপনার বই দেখে বা যেখান থেকে পারেন, অনেক কোশ্চেনের উত্তর বইও পাবে না, নেট দেখতে হবে। তো বই দেখে নেট দেখে যেখান থেকে পারেন আপনার হচ্ছে যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার সলভ করে ফেলবেন। সাথে এক্সট্রা বিডিএস কারিকুলামের যে কোশ্চেনগুলো আপনি পরীক্ষার সময় পড়ছিলেন ইম্পর্টেন্ট, ওই কোশ্চেনগুলো একটু দেখে যাবেন, যে এক্সট্রা কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের বাইরে আসবে, সেগুলো আপনি উত্তর করতে পারবেন। তাহলে এটা গেল একটা। 2 নম্বরে হচ্ছে আপনার খাতা চারটাতেই পাস করতে হবে। তো চারটা খাতার প্রতি খুব যত্নশীল হবেন। প্রত্যেকটা খাতার ওএমআর শিট আকারে থাকে শুরুর প্রথম পেজটা, ওই পেজটা ভালো করে ভরাট করবেন যেন কোনো মিস মানে ইনফরমেশন না হয়ে যায়। হ্যাঁ, তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার আরো কিছু বিষয় আছে রিটেনের ক্ষেত্রে। আহ, 2 দিন রিটেন পরীক্ষা হবে। পরীক্ষার পরে আপনার হচ্ছে যে 3-4 দিন কখনো রেজাল্ট দেয়, কখনো 1 সপ্তাহ পরে রেজাল্ট দেয়, কখনো 10 দিন পরে রেজাল্ট দেয়। এটা ডিপেন্ড করে আসলে ক্লিনিক্যাল কবে হবে সেটার উপর। হ্যাঁ, একদিন ক্লিনিক্যাল পরীক্ষা হয়, ক্লিনিক্যাল পরীক্ষা কিন্তু শুধু একদিন হয়। হ্যাঁ, একদিনের বেশি হয় না। তো আপনার হচ্ছে যে এই একদিন যে ক্লিনিক্যাল পরীক্ষাটা হবে সেটা হচ্ছে যে আপনার আহ, একসাথে রিটেন মানে ক্লিনিক্যাল প্লাস ওরাল, ওরালটাও কিন্তু ওই দিনই হয়ে যাবে। ঠিক আছে? তবে রিটেন পাস করার পরে ধরেন আপনি পরীক্ষার 4 দিন আগে বা 5 দিন আগে আপনি আহ, জানলেন আপনি হচ্ছে রিটেন পাস করছেন। ক্লিনিক্যাল কবে হবে এটা কিন্তু আগে থেকে জানবেন আপনি, মানে রিটেনের শিডিউল যখন দেয় তখন কিন্তু ক্লিনিক্যালের শিডিউলও দিয়ে দেয়, একসাথেই দিয়ে দেয়। সো আপনার যদি মনে হয় আপনি রিটেন পাস করবেন, ক্লিনিক্যালের প্রিপারেশন নিয়ে শুরু করে দেন। ঠিক আছে? যদি আপনার মনে হয় যে রিটেন পাস করবেন না বা সমস্যা আছে, দেন ইউ ক্যান ওয়েট। তবে আমার কাছে মনে হয় ক্লিনিক্যালের প্রিপারেশন নিলে তো লস নাই, আপনি এবার পাস না করলে পরের বার কাজে লাগবে। ঠিক আছে? সো প্রিপারেশন নিয়ে শুরু করে দিবেন। পরীক্ষার 1 সপ্তাহ আগে আপনি আশা করা যায় যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন রিটেন পাস করছেন কিনা ফেল করছেন। রিটেন যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে আপনি ক্লিনিক্যাল দিতে পারবেন। এখন আসি আমরা ক্লিনিক্যাল পরীক্ষা। ক্লিনিক্যাল পরীক্ষা এটা একটা মানে মহাযজ্ঞ বলা চলে আর কি। রিটেন পরীক্ষা আহ, দেখা গেছে আপনার কোশ্চেন সলভ করে এইভাবে সেভাবে করে হয়ে যায়। ঠিক আছে? কিন্তু এই ক্লিনিক্যাল পরীক্ষার ক্ষেত্রে গিয়েই মেনলি প্রবলেমটা হয়। এখানে একটা বিশাল যুদ্ধের মধ্যে পড়তে হয়। মানে অনেক কিছু একসাথে, অর্থ প্রস্থ কন্দার পেডি সব নলেজ আপনাকে একদিনে নিয়ে আসতে হবে। শুধু তাই না, এগুলা এক সিরিয়ালে খালি একের পর এক পরীক্ষা দিতেই হবে দিতেই হবে, মানে খুব জটিল একটা প্রসেস এটা। হ্যাঁ, তো সবার আগে একটা লং কেস দেয়। আপনি ধরেন 9টা 9:30 থেকে শুরু হয়। শুরুতে একটা লং কেস আপনাকে ফেস করতে হবে, একটা লং কেস। সেই লং কেসটা সাধারণত আপনাকে 30 মিনিট দিবে গোছানোর জন্য। মানে আপনি কি পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি এক্সামিনেশন শেষ করে লিখ লিখাটা একটা খাতা দেয়। তবে লেখাটা ম্যান্ডেটরি না, লিখা নট ম্যান্ডেটরি। ঠিক আছে? খাতায় লিখতে হয় না, যেটা আমরা ওই যে বিডিএস লেভেলে বা অন্য জায়গায় দেখে আসছি লিখতে হয়, কিন্তু এই এই পরীক্ষায় লেখাটা ম্যান্ডেটরি না। তবে কখনো কখনো বলে লিখতে, কখনো কখনো বলে শুধু স্যালাইন ফিচারটা লিখে রাখেন, মানে তাহলে স্যাররা পড়তে একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ, তবে লেখাটা ম্যান্ডেটরি না, তবে কিছু জিনিস আপনি লিখে রাখলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, তাহলে হিস্ট্রি এক্সামিনেশন এবং এই লেখা সহ আপনাকে 30 মিনিট সময় দিবে। 30 মিনিট পরে আপনাকে লেখা বন্ধ রাখতে হবে। এখানে কিন্তু ক্লিনিক্যাল পরীক্ষার দিন কিন্তু সিসিটিভি ফুটেজ থাকবে, মানে অলওয়েজ আপনাকে ইয়ে করবে। তো এরপরে আপনাকে 16 মিনিট এই শর্ট লং কেসের উপর পরীক্ষা হবে। 16 মিনিট, এইটা ভ্যারি করে, এই মিনিটগুলো ভ্যারি করে। ঠিক আছে? মিনিটগুলো কখনো আপনার হচ্ছে যে 16 মিনিট হয়, কখনো 18 মিনিট হয়, হ্যাঁ, কখনো আপনার 12 মিনিটও হয়, এরকম আর কি। এই 16 মিনিটের মধ্যে প্রথম 6 মিনিট আপনি প্রেজেন্ট করবেন, মানে আপনাকে বলবে প্রেজেন্ট ইউর কেস।
এই 6 মিনিটের মধ্যে চেষ্টা করতে হবে আপনাকে পুরো কোয়েজটা সুন্দর করে শেষ করার। এটা কিন্তু মিস করা যাবে না। হ্যাঁ, যে 6 মিনিটের মধ্যেই কিন্তু প্রেজেন্ট করে শেষ করতে হবে আপনাকে। যদি আপনি শেষ না করতে পারেন, এটাও একটা নেগেটিভ সাইড। যদি আপনি আহ, তাড়াতাড়ি শেষ করে ফেলেন, এটা একটা নেগেটিভ সাইড। এরকম একটা প্ল্যানিং আপনি করে যাবেন কিভাবে আপনি 6 মিনিটে আপনার কেসটাকে সাজাবেন। সেখানে আপনার হিস্ট্রি থেকে শুরু করে একদম আপ টু দা ডিফারেন্সিয়াল ডায়াগনোস, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে প্রভিশনাল ডায়াগনোসিস পর্যন্ত শেষ করতে হবে। এটাই হচ্ছে আপনার 6 মিনিটের কাজ। এরপরে বাকি থাকলো আপনার 10 মিনিটে হবে কোশ্চেন। এই 10 মিনিটে দুইজন থাকবে আপনার পরীক্ষক। এই ক্লিনিক্যাল পরীক্ষার পরীক্ষক হচ্ছে চারজন। চারজন পরীক্ষক থাকে। সেই পরীক্ষকরা কারা? সেই পরীক্ষকরা হচ্ছে আমাদের এই যে অর্থ, প্রস্থ, কন্দার আর হলো ওএমএস। এই চার সাবজেক্ট থেকে চারজন পরীক্ষক থাকবে ক্লিনিক্যালে। অর্থ, প্রস্থ, কনজার আর ওএমএস। এই চার সাবজেক্ট থেকে আপনাকে চারজন পরীক্ষক পরীক্ষা নেবেন। তার মধ্যে দুইজন, যেমন অর্থ আর প্রস্থ, ধরেন সাপোজ আর কি, অর্থ প্রস্থের দুইজন পরীক্ষক আপনার লং কেস নিবে। লং কেস, শুধু লং কেসটা হচ্ছে দেখা যাচ্ছে দুইজন পরীক্ষক নিবে। যেই দুইজন পরীক্ষক আপনার লং কেস নিচ্ছে, সেই দুইজন কিন্তু আর শর্ট কেস নিবে, শর্ট কেস নিবে না, শর্ট কেস নিবে অন্য দুইজন। ঠিক আছে? তাহলে এখানে আপনাকে দুইটা শর্ট কেস দিতে হচ্ছে। প্রথমে একটা একটা লং কেস। এই লং কেসে হচ্ছে আপনাকে দুইজন পরীক্ষক নিবে। ধরেন আপনার কেসটা পড়লো প্রস্থের, তাইলে ডেফিনেটলি সেখানে আপনার এই লং কেসে প্রস্থের স্যার থাকবেই, সাথে অন্য যে কোনো একজনকে নিবে। ঠিক আছে? আপনার কেসটা পড়লো ওএমএস এর, তাহলে ওএমএস এর স্যার লং কেস আপনার থাকবেই, সাথে অন্য আরেকজন থাকবে। ঠিক আছে? তাহলে এইভাবে দুইজন স্যার, ওএমএস এর যে থাকবে সে 5 মিনিট, এবং অন্য যে থাকবে সে 5 মিনিট আপনাকে প্রশ্ন করবে। এবং এটা কিন্তু ঘড়ি ধরা ফিক্সড, মোটামুটি ফিক্স থাকে। খুব বেশি হেরফের হয় না। এটা হচ্ছে যে সাথে যারা অর্গানাইজার থাকে, যারা হচ্ছে পরীক্ষার অর্গানাইজার, তারা কিন্তু আপনার স্যারদেরকে ইয়ে দেয়, সময় শেষ বলে দেয়, অথবা বেল বেল সিস্টেম থাকে, বেল টিপ দেয়। ঠিক আছে, যে সময় শেষ। তো এই সময়গুলো ফিক্স। ঠিক আছে? তবে এটা ভ্যারি করে যে আপনার এই 8 মিনিটে কখনো প্রেজেন্ট করতে বলে, কখনো হচ্ছে যে ভাই মানে কোশ্চেনটা 4 মিনিট 4 মিনিট হয়ে যায়। তো এরকম একটু ভ্যারি করতে পারে। এটা আপনাকে পরীক্ষার আগে সুন্দর করে ব্রিফলি বলে দিবে যে আপনার সময় কতক্ষণ। ঠিক আছে? শর্ট কেসে আসি। শর্ট কেসে হচ্ছে আহ, আপনার হচ্ছে যে একটা লং কেস শেষ হইলো, শেষ হওয়ার পরে শর্ট কেস শুরু হবে। শর্ট কেস হচ্ছে আহ, 3টা বা 4টা থাকে, এটা ভ্যারি করে। আচ্ছা, এই লং কেসের মার্ক হচ্ছে কত, এটা একটু পরে বলতেছি। লং কেস এবং শর্ট কেস এই দুইটা মিলায়া আপনাকে টোটাল মার্ক হচ্ছে 150। টোটাল মার্ক হচ্ছে 150, আপনাকে পাস মার্ক হচ্ছে 90। ঠিক আছে? আচ্ছা, এটাতে পরে আসতেছি। শর্ট কেসে হচ্ছে আপনাকে 3টা বা 4টা শর্ট কেস দিবে। এই 3টা 4টা শর্ট কেসের জন্য আপনার প্রত্যেকটা শর্ট কেসে 2 মিনিট করে আপনি এক্সাম করবেন, মানে এক্সামিনেশন করবেন পেশেন্টের। এবং হিস্ট্রি প্লাস এক্সামিনেশন যেটা করতে বলে পেশেন্ট, মানে একদম ইনস্ট্রাকশন যেভাবে আপনাকে করতে বলবে সেভাবেই করতে হবে, কম বেশি করা যাবে না। ঠিক আছে? প্লাস 8 মিনিট আপনাকে প্রশ্ন করবে। সেখানে ওই যে দুইজন, দুইজন আপনার লং কেস নিছে, তাহলে বাকি দুজন শর্ট কেস নিবে। সেখানে আপনার বাকি দুজন আপনাকে 4 মিনিট প্লাস 4 মিনিট প্রশ্ন করবে। অথবা এটাও হইতে পারে যে 2 মিনিট এক্সামিনেশন আর 2 মিনিট প্লাস 2 মিনিট হচ্ছে পরীক্ষা, মানে 8 মিনিট না দিয়ে 4 মিনিটও দিতে পারে। আপনাকে প্রশ্ন করবে 4 মিনিট, যে 4 মিনিটের মধ্যে মানে 2 মিনিট একজনের প্রশ্ন করবে, 2 মিনিট আরেকজনের প্রশ্ন করবে। তবে এটা 4 মিনিট 4 মিনিটই বেশি হয়। ঠিক আছে? যে 4 মিনিট একজনে, আরেকজনের 4 মিনিট, বা 3 মিনিট 3 মিনিটও দিতে পারে। এগুলো সবই আসলে ভ্যারি করে। ঠিক আছে? তবে বেশিরভাগ সময় দেখা যায় যে 2 মিনিট এক্সাম আর 4 মিনিট কোশ্চেন এরকম দেয় আর কি। ঠিক আছে? সো যে কোনো ভাবে আপনাকে দিবে। এবং এই 4টা শর্ট কেস বা 3টা শর্ট কেস কিন্তু সিকুয়েন্সিয়ালি, একটার পর একটা, আপনি একটা শর্ট কেস দিয়ে চলে যাবেন আবার পরে আসবেন এরকম না। ধরেন 8টা চেয়ারের মধ্যে 8টা পেশেন্ট রাখা আছে, আপনি হচ্ছে যে সিরিয়ালে বা যে কোনো ভাবে র্যান্ডমলি স্যাররা বলতে পারে আপনি ওই চেয়ারে যান, ওই চেয়ারে যান, ওই চেয়ারে যান, এভাবে গিয়ে আপনাকে ওই পেশেন্ট গুলাকে দেখতে হবে। 2 মিনিট করে সময় দিবে এবং যেটা যা বলবে সেভাবেই করতে হবে। তাইলে এই 3টা বা 4টা শর্ট কেস, এই শর্ট কেসের নাম্বার হচ্ছে, লং কেসে 75, শর্ট কেসে টোটাল মার্ক হচ্ছে 75, টোটাল মার্ক হচ্ছে 150। ঠিক আছে? এই 150তে আপনি এই দুইটা মিলাইয়া পাস মার্ক হচ্ছে 90, 90 পেতে হবে। অর্থাৎ এই 75-এ, এই 75 শর্ট কেসে, লং কেসে আপনাকে 45 দিল, তাহলে শর্ট কেসে আপনার জন্য লাগবে কত, আর মাত্র 25, সরি, আরো 45 লাগবে। ঠিক আছে? তাহলে শর্ট কেসে আপনাকে দিল 55, তাহলে লাগবে 35, এরকম আর কি। তবে এগুলো আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে।
এক্সাম কনভেনরের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি শর্ট কেসে অনেক গ্রস কিছু ভুল করছেন, ধরেন লং কেস আপনার খুব ভালো হইলো, আপনি 70 পেয়ে গেছেন 75। হ্যাঁ, তো শর্ট কেসে তো আপনার চারটাতে পাস করে দিলেও আপনি 20 পেয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু শর্ট কেসে আপনি এত খারাপ করছেন যে এটা আসলে এক্সাম কন্ট্রোলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো সেখানেও আপনার খারাপ আসতে পারে রেজাল্ট, কিন্তু সাধারণত দুইটা মিলাই আপনাকে 90 পেলেই আপনি পাস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লং কেস এবং শর্ট কেস। এবং এখানে কোনো কোনো কিছু ফিক্স নাই। ঠিক আছে, যে কোন কেস পড়বে। যেমন আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমার হচ্ছে যে প্রথমবার পরীক্ষায় কেস ছিল, লং কেস ছিল হচ্ছে ওএমএস। ওএমএস বা প্রস্থ যাই বলেন, এটা হচ্ছে মানে টিএম জয়েন্ট রিলেটেড ডিজিজ ছিল একটা। সো প্রস্থতেও আসে, ওএমএসও আসে। তো এটা গেল একটা। কিন্তু শর্ট কেস তিনটার মধ্যে প্রথমটা ছিল প্রস্থের, দুই নাম্বারটা ছিল পেডি, তিন নাম্বারটা ছিল কনজার। দেখেন আমার ওএমএস থেকে কিন্তু একটাও ছিল না। আমি ওএমএস এর ইয়ে ছিলাম, পরীক্ষার্থী ছিলাম ওখানে। ওখানে কি আপনি কোন সাবজেক্টে এটা কিন্তু মানে ম্যাটার করে না। ঠিক আছে, সেকেন্ড, এবার তো আমি প্রথমবার ক্লিনিক্যাল খারাপ করি। আহ, দ্বিতীয়বারে আমি ক্লিনিক্যালে হচ্ছে যে প্রথমে লং কেস পেলাম হচ্ছে প্রস্থের, লং কেস পেলাম প্রস্থের। শর্ট কেসের প্রথমটাও প্রস্থ, দ্বিতীয়টাও প্রস্থ, আর তিন নাম্বারটা পাইলাম হচ্ছে অর্থ। এখানেও কিন্তু আমার কোনোটাই ওএমএস থেকে পড়ে নাই। চারটার একটাও মানে শর্ট কেস তিনটার একটাও পড়ে নাই। সো যে কোনো কিছু পড়তে পারে আপনার শর্ট কেস লং কেসে। এটা মানে কোনোভাবেই আপনি প্রেডিক্ট করতে পারবেন না আসলে কি আসবে। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষা শেষ করার পরে মানে শর্ট কেস যখন আপনার শেষ হয়ে যাবে না, আপনার আপনার দিন যদি পরীক্ষার্থী ধরেন 5 জন বা 6 জন, তো আপনি পরীক্ষা দেওয়ার পরে আপনি এমন একটা জায়গায় চলে যাবেন, সেখানে আপনার সাথে অন্য কারো কোনো ইয়ে থাকবে না। মানে যাদের পরীক্ষা হয়ে যাবে তারা এক পাশে চলে যাবে, যাদের পরীক্ষা হবে না তারা এক পাশে থাকবে, মানে এক রুমে থাকবে। সো আলটিমেটলি কারোর সাথে কারো কোনো দেখা হবে না। আগের জনের কি ধরছে আপনার কি ধরবে এগুলা কোনো কিছু আপনি জানতে পারবেন না। ঠিক আছে, তবে হ্যাঁ, ওই প্রথম দিন দ্বিতীয় দিনের ক্ষেত্রে এরকমটা হতে পারে। তবে কেস একই থাকবে না। প্রথম দিন ধরেন আপনি পরীক্ষা দিলেন, ক্লিনিক্যাল পরীক্ষা যদি 2 দিনে হয়, মানে 2 দিনে বলতে ধরেন পরীক্ষার্থী 10 জন, তাহলে 5 জন 5 জন করে স্যাররা নিল। প্রথম দিনের যে 5 জন, সেই 5 জনের হচ্ছে যে আপনার কি বলে, যে প্রশ্নগুলো থাকবে বা যে কেসগুলো থাকবে আপনার দিন সেগুলাই থাকবে, সেটা বলা যায় না। ঠিক আছে, বা কোশ্চেনও সেরকমই হবে সেটাও বলা যায় না। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ক্লিনিক্যালের আদ্যপান্ত শর্ট কেস এবং লং কেস। এবার আসেন হচ্ছে ভাইবা। ঠিক আছে, তো ভাইবা বোর্ডে আপনাকে 4টা বোর্ড ফেস করতে হবে। 4টা বোর্ড, 4টা বোর্ড ফেস করতে হবে। এবং 4টা বোর্ডের সময় হচ্ছে আপনাকে সময় দিবে হচ্ছে 4 6 24 মিনিট। যেমন এবার জুলাই 25-এ 24 মিনিট ভাইবা হয়েছে টানা। এই 4টা বোর্ড কিন্তু প্রত্যেকটা বোর্ড এক সিরিয়ালে আপনাকে যাইতে হবে, এক বোর্ডের পরে এক বোর্ড, কোনো গ্যাপ নাই কিন্তু মাঝখানে। 6 মিনিট 6 মিনিট 6 মিনিট 6 মিনিট করে 4 6 24 মিনিট। আবার এটা ভ্যারি করে, মানে আগেরটার মতোই 5 মিনিটও হইতে পারে, ইভেন এটা 8 মিনিটে হইলেও মানে অবাক হওয়ার নাই, হতে পারে। ঠিক আছে, তো 5 মিনিট বা 6 মিনিট করে আপনাকে 20 মিনিট বা 24 মিনিট টানা ভাইবা দিতে হবে, এক টানা। প্রথমে ধরেন, এবং এটা কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে এটাও বলা যায় না। ঠিক আছে, যে অর্থপ্রস্থ পড়তে পারে আগে অথবা কনজারভেটিভ পড়তে পারে আগে, এরকম। পেডি পেডি বোর্ড নাই, কিন্তু ওই যে কনজারের স্যার যিনি থাকেন উনি পেডি টাচ করেন সাধারণত। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল মোটামুটি ভাইবার ইয়ে। তো এই এই ওভারঅল যে পরীক্ষাগুলো থাকে, ও ভাইবার নাম্বারটা বলা হয়নি, ভাইবার নাম্বারও 150, 150। এখানেও পাস মার্ক 90। ঠিক আছে, 150-এ 90 পাইতে হবে। এবং এই দুইটাতে কিন্তু আলাদা পাস, ক্লিনিক্যালে 90 আলাদা পাইতে হবে, ভাইভাতে 90 আলাদা পাই। যেমন আমি প্রথমবার ভাইভাতে পাইছি 96, কিন্তু ক্লিনিক্যালে পাইছি 84। 6 মার্ক দুইটা মিলাই কিন্তু আমার আপনার এই কি বলে 180 ছিল, কিন্তু আমি পাস হয় নাই কারণ এই যে 84 পাইছি, 90-এর নিচে পাইছি ক্লিনিক্যালে। ঠিক আছে, আমার শর্ট কেস খারাপ হয়েছিল। তো এরকম আপনার হচ্ছে যে দুইটাতেই সমানভাবে আপনাকে 90 90 পেতে হবে। তারপরে আপনি পাস করবেন, অর্থাৎ 90 না পাইলে আপনি পাস করবেন না। ঠিক আছে, সব মিলায় পাস করতে হবে। এই হচ্ছে ক্লিনিক্যালের মধ্যে ভাইবার অংশ। তো ওভারঅল যদি আমি বলি ক্লিনিক্যাল পরীক্ষার দিন এবং ভাইবার দিন টিপস হচ্ছে এটা, সবচেয়ে ভালো টিপস সেটা হচ্ছে কুল থাকা। ঠিক আছে, পরীক্ষার হলে আপনাকে থাকতে হবে খুবই কুল, নাহলে আপনি পাজলড হয়ে যাবেন। রিটেন পরীক্ষার পরে আপনি ক্লিনিক্যাল জন্য নিজেকে প্রিপেয়ার করবেন কিভাবে, কিছু কেস দেখবেন,
অর্থ, প্রস্থ, কন্দার, আর হলো ওএমএস, এই টপিকগুলোর উপর কেসগুলো দেখবেন, শর্ট কেসে কোন কোন কেসগুলো সাধারণত থাকে সেগুলো দেখবেন। দেখে আপনার একটা ধারণা হয়ে যাবে। এবং পরীক্ষার হল পুরোটাই আনপ্রেডিক্টেবল। দেখবেন আপনি এমন কিছু মানে এমন কিছু প্রশ্ন আপনাকে করছে স্যাররা ওই টপিক থেকে, যেটা আপনি খুব ভালো পারেন, কিন্তু অনেক কিছু মানে পারার পরেও দেখা যাবে যে আপনি, আপনাকে এমন একটা জিনিস ধরলো যেটা আপনি পারেন না। এটা হয় পরীক্ষা, আপনারা জানেন। তাহলে আলটিমেটলি আপনার পরীক্ষায় ফেল আসবে। ঠিক আছে? এবং এমসিপিএস বলেন বা এফসিপিএস বলেন, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় কোনো বায়াসনেস থাকে না। আপনি কোন সাবজেক্টের, আপনি স্যারের কত পরিচিত, স্যারের কত কম পরিচিত, এগুলো কখনোই ম্যাটার করে না। স্যাররা এখানে মানে এভরি টাইম একদম বায়াসলেস থাকে। ঠিক আছে? এই পরীক্ষাগুলোতে, বিসিপিএস যে পরীক্ষাগুলো হয়, আমি যে পরীক্ষাগুলো দেখেছি বিসিপিএস এর, কখনোই কোনো বায়াসনেসের বিষয় আমার চোখে পড়ে নাই। ঠিক আছে? আমি 2বার পরীক্ষা দিয়েছি এমসিপিএস, কখনোই মনে হয় নাই যে স্যাররা কোনোভাবে বায়াসড। ঠিক আছে? তা আপনি পারলে পাস, না পারলে ফেল। ঠিক আছে? তো এখানে একটাই উপায়, সেটা হচ্ছে কুল থাকা। আর মানে অলওয়েজ ইনস্ট্রাকশন গুলো ফলো করা। যে ইনস্ট্রাকশন দেবে স্যাররা শুরুতে শেষে, সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করা। কারোর সাথে কোশ্চেন শেয়ার না করা উইদিন দা এক্সাম হলের ভিতরে, আরেকজনের কাছে কোশ্চেন শেয়ার না করা। এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখা হয়। ঠিক আছে? যে আপনি পরীক্ষা দিয়ে অন্যর কাছে শেয়ার করতেছেন কিনা আপনার কোশ্চেন গুলা, চুরি 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 করে বা চুপিসারে, অন্য কোনো ভাবে, এগুলো কিন্তু দেখা হয়। ঠিক আছে? সো আর বাকি পরীক্ষার যে আপনার ম্যানার গুলো আছে সেগুলো তো আপনি জানেনই। ফোন নেওয়া যাবে না। যদিও ক্লিনিক্যাল পরীক্ষায় ফোন ছাড়া ভাবে চেক করে না। আহ, তবে না নেওয়াই ভালো সাধারণত। যদি কোনোভাবে আপনার পেয়ে যায় তখন তো আসলে খারাপ দেখাচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ভাইবা রিলেটেড কথাবার্তা। ঠিক আছে? আমার কাছে মনে হয় আপনি যদি কুল থাকেন, তাহলে কিন্তু আপনার এই প্রশ্নগুলা আপনি পারবেন। আদারওয়াইজ আপনি পাজলড হয়ে যাবেন, যেটা আমার প্রথমবার হয়েছিল। আমি শর্ট কেসে, প্রথম কেসে গিয়েই আমি, মানে প্রস্তর কেস, আমি প্রথমে গিয়েই মানে একটু ইয়ে হয়ে গেছিলাম, নার্ভাস হয়ে গেছিলাম। যার পরে আসলে আর কোনো শর্ট কেসে ভালো হয় নাই আমার, চারটা তিনটার কোনোটাতেই ভালো করতে পারি নাই। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যে আলটিমেটলি প্রথমবার খারাপ হয়েছিল। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন আছে কিনা এতটুকু আলোচনার মধ্যে? ইকরাম, আমি ডাক্তার নওশাদ বলছি। হ্যাঁ হ্যালো। ভাইয়া, জি। জি 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 ভাইয়া। হ্যাঁ, আমি হচ্ছে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম ভাইবা থেকে আর কি, যে জি। ভাইবা আসলে কি টাইপ কোশ্চেন ওনারা করে, মানে মেনলি কি ক্লিনিক্যাল টাইপ নাকি একদম বেসিক টাইপ, না ভাইবার জন্য আসলে কি পড়া ক্লিনিক উচিত? বা ক্লিনিক্যাল ক্লিনিক্যাল ভাইয়া, বেশিরভাগই ক্লিনিক্যাল। যেমন আমি যদি আমার এবারে ভাইবার কথা বলি, তো এবার হচ্ছে যে আমার শুরু হয়েছিল, ভাইবা শুরু হয়েছিল ওএমএস দিয়ে। তো আচ্ছা সেখানে হচ্ছে ঢোকার পরে হচ্ছে খুব বেসিক, মানে আপনাকে ওখানে জাজ করা হবে আপনি অ্যাজ এ ডেন্টাল সার্জন, কোনো স্পেশালিস্ট হিসেবে আপনাকে জাজ করা হবে না। তো এই জন্য বেসিক বেসিক যেই কোশ্চেন গুলো সেগুলো থাকে। যেমন আমাকে বলছে অ্যাজ এ ডেন্টাল সার্জন ওরাল ক্যান্সারে আপনার রোল কি, মানে ওএমএস এর কোশ্চেন। ঠিক আছে? মানে অ্যাজ এ ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বলে নাই, বলছে অ্যাজ এ ডেন্টাল সার্জন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তারপরে পেরিকরোনাইটিস, মানে ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রিতে যেই টপিক গুলো আসে আর কি, পেরিকরোনাইটিস এর ইভ্যালুয়েশন, ইনভেস্টিগেশন, ডিফিকাল্টি, কিভাবে দেখবো আমরা, এই ধরনের কোশ্চেন গুলো থাকে আর কি। তারপরে হচ্ছে ডিস্ট্রায়াঙ্গুলার ইমপেকশন নিয়ে কিছু কথা, কিছু কোশ্চেন ছিল। মানে ডেন্টিস্ট্রি রিলেটেড, জেনারেল ডেন্টিস্ট্রি রিলেটেড প্রশ্ন থাকে আর কি। হ্যাঁ, যেমন এর আগের বার যখন ওএমএস এর পরীক্ষা দিয়েছিলাম, তখন হচ্ছে আপনার ইমপ্লান্ট নিয়ে কোশ্চেন করছিল, সাইনাস লিফটিং নিয়ে কোশ্চেন করছিল। হ্যাঁ, যতটুকু মনে পড়ে আর কি। তারপরে হচ্ছে আপনার অর্থের ভাইবা দিলাম সেকেন্ড, অর্থের ভাইবাতে অ্যাঙ্গেল ক্লাসিফিকেশন শুরুতেই, মানে একদম বেসিক অ্যাঙ্গেল আচ্ছা ক্লাসিফিকেশন। আচ্ছা 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 অ্যাঙ্গেল আচ্ছা। ক্লাসিফিকেশনে মোলার রিলেশন কি কি থাকবে, ক্লাস 3 ম্যালোক্লুশনের ক্লিনিক্যাল ফিচার কি, ডায়াগনোসিস কিভাবে করব, একটা 8 বছরের বাচ্চা যদি ক্লাস 3 নিয়ে আসে সেটার ম্যানেজমেন্ট কি, অ্যান্টেরিয়র ক্রসবাইটের, ডেভেলপিং অ্যান্টেরিয়র ক্রসবাইটের ম্যানেজমেন্ট কি, অর্থোডন্টিক ট্রিটমেন্ট কোন বয়সে শুরু করা হয়, ক্লেফট লিপ প্যালেটের অর্থোডন্টিস্টের রোল কি, মানে একদম বেসিক।
আপনাকে কত ডিগ্রি প্রেসার দিতে হবে অর্থোডন্টিক্স এর, ওগুলা আপনাকে জিজ্ঞেস করবে না। মানে বিডিএস লেভেলের যে কোশ্চেন গুলো এগুলাই ধরে। মানে আমাকে স্পেশালিস্ট হিসেবে ওনারা তো জানতে পারছে না যে আমি স্পেশালিস্ট কোন মেডিকেল সাবজেক্টের? পেশেন্ট না কোন না, সাবজেক্টের, ওনারা আমাকে বিডিএস হিসেবে ট্রিট করবে আর কি, বিডি মানে যে হিসেবে আমার ট্রিট করবে। ওই হিসেবে আর কি। ওকে, ঠিক আছে। হুম। যেমন প্রস্থোডন্টিক্স আমার ভাইবা শুরু হয়েছে পেরিকরোনাইটিস দিয়ে, সরি পেরিওডন্টাইটিস দিয়ে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তারপরে এনাগার পেরিওডন্টাইটিস এর ডিফারেন্স কি, পেরিওডন্টাইটিস এর অর্গানিজমের নাম কি, বেসিক পেরিওডন্টাল এক্সামিনেশনে কি কি দেখা হয়, হ্যাঁ এগুলা, তারপর সেন্ট্রিক রিলেশন। তবে স্যাররা চেষ্টা করে, যারা সিস্টেম ওয়াইজ পরীক্ষা নেয় স্যাররা চেষ্টা করে যে আপনার টোটাল জিনিসটাকে একবার টাচ করে আসা। যেমন আমার প্রস্থোডন্টিক্স এর ভাইভাতে আরপিডি থেকে প্রশ্ন ছিল, এফপিডি থেকে প্রশ্ন ছিল, ইভেন ম্যাক্সিলোফেশিয়াল প্রসেস থেকে প্রশ্ন ছিল, ফিক্স পার্শিয়াল ডেঞ্চার থেকে প্রশ্ন ছিল, কমপ্লিট ডেঞ্চার থেকে, মানে সব টপিক থেকে একটা, মানে 6 মিনিটের মধ্যে তো আসলে অনেক কিছু ইভ্যালুয়েশন করা যায় না। স্যাররা দেখা যায় আহ, অল্প কোশ্চেনের উত্তর নিয়ে আপনাকে পরে কোশ্চেনে চলে যায়, কারণ স্যাররা বুঝে যায় যে আপনি এটা পারেন কি পারেন না, এরকম আর কি। আচ্ছা। সবকিছু আ- টাচ করার চেষ্টা করে। হুম। আচ্ছা, আর ভাইবাতে কি কোনো কার্ড সিস্টেম আছে না ওপেন, মানে না না কোশ্চেন না না, ওনাদের স্যাররা ইচ্ছা মতো? ওনাদের ইচ্ছা। ইচ্ছা মতো, তবে স্যারদের হাতে সম্ভবত কিছু থাকে, এটা আসলে দেখা যায় না। মানে স্যাররা কোনো কিছুতে একটা মার্ক করতে থাকে, আপনি যখন উত্তর দিতে থাকেন আচ্ছা 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 স্যাররা কিসে যেন লিখতে থাকে বা মার্ক করতে থাকে, আচ্ছা আচ্ছা। বাট এটা আহ, জানা যায় না আসলে কি কি হইতেছে সেখানে। আচ্ছা, আর আমার শর্ট কেস নিয়ে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তুমি যেটা বললা যে প্রথমবার তুমি হচ্ছে যখন প্রস্থের শর্ট কেস পাইছো তুমি ঘাবড়াই গেছো, মানে এটা কি টাইপ শর্ট কেস ছিল? মানে ইজি কেস প্রস্থের। ছিল, লোয়ার কমপ্লিট ডেঞ্চার ছিল, মানে পেশেন্টের লোয়ার আর্টস কমপ্লিটলি ডেন্টুলাস, এরকম একটা কেস ছিল আর কি। আচ্ছা, তো ওকে দিয়ে এটাকে কি তুমি? আমাকে বলছে এক্সামিন দ্য লোয়ার আর্টস, দ্যাটস ইট। হ্যাঁ, আমার কোশ্চেনটা ছিল এক্সামিন দ্য লোয়ার আর্টস, 2 মিনিট সময়। সো ওই যে মানে সালাম দিয়ে গ্রিটিংস করছি, মানে এরপরে কি করবো আমি খুঁজে পাচ্ছিলাম না, এরকম হয়েছিল আমার। মানে কি দেখবো আমি আসলে, ওয়ার্ক আপ করে যাই নাই ভালো সেবার প্রথমবার পরীক্ষা দিতে গিয়ে। আম, মানে শর্ট কেস লং কেস যেভাবে সাজায় সাজায় দেখতে হয় বা বলতে হয়, এই জিনিসগুলো প্রথমবার সাজায় যায় নাই। কিন্তু দ্বিতীয়বার যাওয়ার সময় আমি শুধু এই কয়টা জিনিসই করে গেছি। প্রথমবার যাওয়ার সময় অনেক পড়ে গেছি, থিওরি অনেক পড়ে গেছি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং খুব কনফিডেন্স ছিলাম, ভালো পড়ছি। কিন্তু দ্বিতীয়বার যে এবার যে গেলাম, মানে জুলাইতে, জুলাইতে কিন্তু আমি পড়াশোনা মানে অল্প করছি, কিন্তু আমার প্রথমবারের বেসিক প্লাস হচ্ছে মাঝখানে কিছু পড়া হয়েছে ক্লিনিক্যাল, তো বেসিক থিওরি মোটামুটি পড়া ছিল। তো এই জন্য আমি শুধু কি করছি যে পরীক্ষার হলে যেন ঘাবড়ায় না যাই, সেজন্য এক্সামিনেশন গুলো ভালো করে একটু চেষ্টা করছি, কি কি পয়েন্ট টাচ করতে হবে, কোন কোন পয়েন্ট গুলো মিস করা যাবে না, এগুলো চেষ্টা করছি খালি এগুলাই ফলো করার। হ্যাঁ। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ লাকিলি এগুলো তাহলে ফেভারে তুমি ছিল। তুমি আমাকে একটু বলো, এই যে তোমার যে ধরো এক্সামিনেশন অফ দ্য লোয়ার আর্টস যে তোমাকে বলো ইডেন্টুলাস যেটা, সেটা আসলে কি করা উচিত ছিল? মানে তোমার গ্রিটিংস এর পরে, সালাম দেওয়ার পরে, এই মানে তোমার কি করা উচিত ছিল তখন, ওই মানে যে কি? আপনার হচ্ছে যে লোয়ার আর্টসে যেগুলো দেখতে হয়, আর্টসের শেপ সাইজ, তারপর হচ্ছে আচ্ছা রেসিডুয়াল আচ্ছা অ্যালভিওলার রিজ, ওটা আপনার সাব মানে টপিক ওয়াইজ আলাদা আলাদা অনেক বিষয় আছে দেখতে হয়। আচ্ছা 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 রেসিডুয়াল আচ্ছা অ্যালভিওলার আচ্ছা রিজের কন্ডিশন, রিজের হাইট, রিজের আচ্ছা আচ্ছা, প্যারালালিজম, বুঝতে পারছি রিজ বুঝতে পারছি। রিলেশন, ওগুলো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা তাদের শর্ট কেস আলাদা গুলো। আলাদা যে শর্ট কেসের যে হ্যাঁ, এটা ইয়েটা হচ্ছে আছে। আপনি ওই যে যারা ট্রেনি বা রেসিডেন্ট আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদের সাথে একদিন একটু বা 2 দিন একটু ভালো করে দেখলে হয়ে যাবে আপনার এগুলো, বা হুম একটু হুম লিখে হুম। রাখলে। আমার কাছে প্রস্থর কিছু অংশটাই মনে হয় একটু টাফ হয়, যেটা আমি শুনছি আর কি, যে প্রস্থের পরীক্ষা অংশটাই। প্রস্তুতে হয় তো, সাধারণত প্রস্তুই কনভেনার থাকে এক্সামের, সেজন্য একটু ইয়ে হয় আর কি। প্রস্থটাই একটু ঝামেলা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এটাই ছিল আমার কোশ্চেন আসলে। অন্যরা কোশ্চেন চাইলে করতে পারে। ওকে। জি। আর কারো কোনো প্রশ্ন? এক্সাম সেন্টার কোথায় থাকে? এক্সাম সেন্টার রিটেন হয় বিসিপিএস এ, আর ক্লিনিক্যাল হয় সাধারণত ইয়েতে, বিএমইউ তে। এবং বিএমইউ এর হচ্ছে যে প্রসোনেন্টিক্স ডিপার্টমেন্ট সাধারণত এক্সাম কন্ডাক্ট করে, তবে সব সাবজেক্ট থেকেই কোশ্চেন থাকে, পেশেন্ট থাকে, এটা নিয়ে কোনো সমস্যা নাই যে কোথায় পরীক্ষা হচ্ছে, পরীক্ষা জায়গাটা ইয়ে না। ক্লাস হচ্ছে যেহেতু ফেসবুকে রেকর্ড দেওয়া হয়েছে, ক্লাস থাকবে, ফেসবুকেই থাকবে, ফেসবুক থেকে দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর হচ্ছে যে আর কারো কোনো কোশ্চেন? ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে?
শর্ট কেসের জন্য আসলে প্র্যাকটিস করা উচিত, হ্যাঁ অবশ্যই। কিছু জিনিস দেখে যাওয়া উচিত, নাহলে ওই পরীক্ষার হলে গিয়ে আপনি পাজলড হয়ে যাবেন যে কার পরে কোনটা দেখবো, কোনটার পরে কোনটা দেখবো, হ্যাঁ এগুলা নিয়ে আসলে ঝামেলা লেগে যায়। হ্যাঁ, এই জন্য তো আমার কাছে মনে হয় একটু প্র্যাকটিস করে যাওয়া উচিত। ওখানে লাইট সেট আপের ব্যাপার থাকে, লাইটটা ঠিক করতে হবে কিনা, গ্লাভস আগে পড়তে হবে না পরে পড়তে হবে, গ্লাভস খুলে বাকি এক্সাম মানে কোন এক্সামিনেশন গ্লাভস পরে কোন এক্সামিনেশন গ্লাভস খুলে, এই জিনিসগুলো মানে ঝামেলা লেগে যায়। হ্যাঁ, লিম্ফ নোড কখন দেখতে হবে, তারপরে লাইটে কখন হাত দেওয়া যাবে কখন হাত দেওয়া যাবে না, চেয়ারটাকে কত ডিগ্রিতে ঘুরাইতে হবে, এগুলো আসলে প্র্যাকটিস দিয়ে একবার না করলে আসলে ওখানে গিয়ে পারা যায় না। এজন্য প্র্যাকটিস করতে হবে। অনেকগুলো বিষয় থাকে ছোটখাটো যেগুলো স্যাররা নোটিস করে। ও কি কি টপিকস? হ্যাঁ, টপিকস হলো আপনার একটা ফিক্স আছে ওএমএস থেকে, যেমন আলসার দেয়, টিএম জয়েন্টের এমপিডিএস বা অ্যানকাইলোসিস দেয়, তারপরে হচ্ছে আলসার বা ট্রমাটিক আলসার, মানে যে কোনো কিছু থাকতে পারে, আলসার সোয়েলিং, ওএমএস এর যেগুলো থাকে সেগুলো, অর্থপ্রস্থ থেকে যে কোনো কেস, মানে আপনাকে সাধারণ নর্মাল একজন মানুষ বসায় দিয়েও তো একটা শর্ট কেস বানাই দেওয়া যাবে, বুঝছেন না? না আমার নিজেরও ক্রাউডিং আছে, এক্সামিন দ্য লোয়ার জ, এরকম, মানে এটা আসলে ফিক্স না। ইভেন পরীক্ষার দিন সকালবেলা আউটডোর একটা রুগী আসছে, ইন্টারেস্টিং হইলে এটাও দিয়ে দিচ্ছে, মানে এটা ফিক্স না। আহ, এরকম আর কি, হ্যাঁ। আবার আগে থেকেও ফিক্স করা থাকে, যে স্যাররা আগে থেকে জানে এই কেসটা ভালো, তাহলে ওই কেসটা আগে থেকেই রেডি করে রাখে স্যাররা। ঠিক আছে, এইভাবেও আপনার দিতে পারে আর কি, এটা কোনোটাই ফিক্স না। ওএমএস থেকে আলসার সোয়েলিং এগুলা দেয়, অর্থ থেকে দেয় হচ্ছে আপনার ক্লাস 3 ক্লাস 2, যেমন আমার এবার ওর যে কি বলে অর্থের যে কেসটা ছিল 3 নাম্বার, এটা ছিল একটা বাচ্চার ক্রাউডিং। হুম, একটা বাচ্চার ক্রাউডিং, সাথে পেশেন্টের ওই সময় হারপিস ছিল, হারপিস ল্যাবিয়ালিস ছিল। ঠিক আছে, তো ক্রাউডিং থেকেও প্রশ্ন ধরছে, আমি হারপিস ডায়াগনোসিসও বলছি সেজন্য আমাকে হারপিস থেকেও প্রশ্ন ধরছে। ঠিক আছে, তো এরকম ক্রাউডিং, আবার এটাই স্যার বলতেছে এটা ক্লাস 2 ডিভিশন 1 তো হইতে পারে। ঠিক আছে, এরকম, তো মানে রিলেভেন্ট কোশ্চেন আর কি। এই এরকম ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ম্যালোক্লুশন গুলা থাকবে, সাথে হচ্ছে যে আপনার অর্থ থেকে সাধারণত এগুলাই দেয়। সফট টিস্যু ম্যালফরমেশন খুব বেশি দেয় না, ক্লেপ ক্লিপ প্যালেটও ওভাবে খুব একটা দেয় না। আর হচ্ছে যে প্রস্থ থেকে হচ্ছে এই যে একটা আরপিডি একটা এফপিডি, যেমন এবার আমার এই যে প্রস্থতে ছিল হচ্ছে একটা পেশেন্টের আরসিটি করা, এবং সেখানে হচ্ছে যে আপনার কম্পোজিট দিয়ে রিস্টোরেশন করা। তো পেশেন্টের হচ্ছে যে ইয়ে করতে আসছে, আহ, আপনার হচ্ছে ফুল ভিনিয়ার ক্রাউন করবে, জাস্ট ওই আসছে ওই অবস্থায় পেশেন্টকে আমাকে শর্ট কেসে ধরা মানে দিছে যে এই পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যান কি হবে, এটার পেশেন্টের ফুল ভিনিয়ার ক্রাউন ট্রিটমেন্ট প্ল্যান, এরকম আর কি। মানে আপনার হচ্ছে যে আহ, আহ, যে কোনো কিছুই আপনার পরীক্ষা একটা আরসিটি, আমার লং কেসও ছিল এটাই, এবার প্রশ্ন যে লং কেস ছিল সেটাও ছিল এরকম, একটা আরসিটি করা পেশেন্ট, পেশেন্টের করোনাল রিস্টোরেশন দেওয়া আপার 6-এ, এইটাই হচ্ছে আমার লং কেস। পেশেন্টের কোনো কমপ্লেন নেই, পেশেন্ট এখন পুরোপুরি পেইন ফ্রি ছিল। তো এইটাকে সাজাইতে হয়েছে বিভিন্ন ভাবে, আবার পরীক্ষাও নিছে প্রস্তের প্রফেসর। ঠিক আছে, তো এরকম আর কি, যে কোনো ফিক্স কোনো কিছু নাই। ঠিক আছে, আর আরো বিস্তারিত জানতে চাইলে আমাকে নক দিয়ে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব হেল্প করার জন্য যতটুকু জানা আছে। কনজারভেটিভ থেকে কি টাইপ কেস থাকে? কনজারভেটিভে যে কোনো কিছু, অ্যাকুইট পালপাইটিস, অ্যাকুইট পালপাইটিস আমাদের থাকে না, ক্রনিক পালপাইটিস গুলাই থাকে। তারপরে টুথের ফ্র্যাকচার, ক্রাউন ফ্র্যাকচার থাকতে পারে, উম, অথবা ক্র্যাক টুথ সিন্ড্রোমও থাকতে পারে। ফিক্স না, আবারও বলছি ফিক্স না। হ্যাঁ, একটা শুধু একটা ক্যারিজ, মানে পালপাইটিসও হয় না এরকমও থাকতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে পালপাইটিস হইছে, ক্লোজ পালপাইটিস, কি বলে ক্রনিক পালপাইটিস, রিভার্সিবল ইরিভার্সিবল থাকতে পারে। হ্যাঁ, তারপরে ডিসকালারেশন থাকতে পারে কনজারভেটিভ থেকে, তারপরে যেটা বললাম ফ্র্যাকচার থাকতে পারে। হ্যাঁ, কারণ রাউন্ড ফ্র্যাকচার রুট ফ্র্যাকচার এগুলো থাকতে পারে।
তবে যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করে, চেম্বার প্র্যাকটিস করে, তাদের জন্য কিন্তু ব্যাপারগুলো একটু সহজ হয়, বিশেষ করে কনজারের যেগুলো থাকে সেগুলো। কারো কোনো কোশ্চেন আছে? আর আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিই। আহ তারপরে যদি কোনো হেল্প প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো যতটুকু আমার সাধ্যের মধ্যে থাকবে হেল্প করার জন্য। আর কারো কোনো প্রশ্ন না থাকলে, জানার বিষয় না থাকলে, আজকে সবাইকে ধন্যবাদ জানাই আহ, আমাদের এই শর্ট ডিসকাশনে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আহ, সবাই আশা করি আজকে যারা ছিলেন সবাই একদিন এমসিপিএস পাস করে একজন কনসালটেন্ট হবেন। সেই শুভকামনা জানিয়ে আজকের সেশন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।